মহল ওয়ারি বন্দোবস্ত। 5 নম্বরের প্রশ্ন। তা মহল ওয়ারি কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। যেমন মহল মানে কি, কোনো একটা গ্রাম বা কোনো একটা এলাকাকে মহল বলা হয়। সেই একটা গ্রামের সাথে বা একটা মহলের সাথে যখন জমি বন্দোবস্ত বা ভূমি বন্দোবস্ত করা হয় তাকে বলা হচ্ছে মহল ওয়ারি বন্দোবস্ত। দেখো 1757 পলাশী যুদ্ধের পর 1764 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে বক্সারের যুদ্ধের ভিতর দিয়ে, এবং বাংলাদেশের ভূমি রাজস্ব আদায় করার অধিকার লাভ করে। তো বাংলাদেশে ভূমি রাজস্ব কোন পদ্ধতিতে আদায় করা হবে তার জন্য হেস্টিংস চালু করেন একশালা বন্দোবস্ত, অর্থাৎ 1 বছরের জন্য তিনি জমি বন্দোবস্ত করেন। যে ইজারাদার জমি সব থেকে বেশি রাজস্ব দিতে পারবে তার সাথে জমিটা বন্দোবস্ত করা হয়। তো এইভাবে শুরু হয় একশালা বন্দোবস্ত 1 বছরের জন্য, তারপরে শুরু হয় 5 বছরের জন্য অর্থাৎ 5 শালা বন্দোবস্ত, তারপরে 10 বছরের জন্য 1790-তে শুরু হয় 10 শালা বন্দোবস্ত, আর তার 3 বছরের মাথায় 1793-তে গিয়ে লর্ড কর্নওয়ালিস চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার আর উড়িষ্যায়। কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্থানে কি বন্দোবস্ত চালু করা হয়েছিল আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে 1820 সালে স্যার টমাস মনরো মাদ্রাস প্রেসিডেন্সিতে চালু করেছিলেন রায়ত ওয়ারি বন্দোবস্ত, অর্থাৎ সরাসরি কৃষকদের সাথে জমি বন্দোবস্ত করা। অর্থাৎ রায়ত মানে কৃষক, এখানে জমিদার থাকছে না, মধ্যস্বত্বভোগী থাকছে না, সরাসরি জমিদার থাকছে না, সরাসরি কৃষকদের সাথে সরকার ভূমি বন্দোবস্ত করে, যার নাম রায়ত ওয়ারি বন্দোবস্ত। কিন্তু ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে কি হয়? অন্যান্য অঞ্চলে প্রথমে দুজন ইংরেজ কর্মচারী আছেন, দেখো মিস্টার এডওয়ার্ড কোলব্রুক এবং মিস্টার থান্ট। মিস্টার এডওয়ার্ড কোলব্রুক এবং মিস্টার থান্ট এনারা ছিলেন রাজস্ব বোর্ডের 2 মেম্বার। এনাদের বক্তব্য অনুযায়ী বা এনাদের সুপারিশে বারাণসী অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। কিন্তু এর বিরুদ্ধে আরো কয়েকজন ইংরেজ কর্মচারী ছিলেন, যেমন বিশেষ কমিশনার এনারা মিস্টার H.G. টাকা, মিস্টার R.W. কক্স। এনারা ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল যেটা আছে বা ইংল্যান্ডের যে বোর্ড অফ ডিরেক্টর যেটা আছে কোম্পানি, সেখানে সুপারিশ করেন যে অন্য কোনো ধরনের রাজস্ব ব্যবস্থা চালু করার কথা বলা হয় ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে। এবং শেষ পর্যন্ত এই রাজস্ব বোর্ডের যিনি সম্পাদক সেই হল্ট ম্যাকেঞ্জির নেতৃত্বে একটা আইন পাশ করা হয়, এবং 1822 সালে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, মধ্যপ্রদেশ এবং গাঙ্গেয় উপত্যকা অঞ্চল অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই 3টি অঞ্চলে একটা নতুন ধরনের বন্দোবস্ত চালু করা হয় যার নাম মহল ওয়ারি বন্দোবস্ত। অর্থাৎ এই ব্যবস্থায় কোনো একটি মহল বা কোনো একটি গ্রামের সাথে সরাসরি জমি বন্দোবস্ত করা হয়। রায়তওয়ারি বন্দোবস্ত যেমন কৃষকের সাথে করা হয়, এখানে কিন্তু মহল ওয়ারি বলতে একটা মহলের বা একটা গ্রামের সাথে জমি বন্দোবস্ত করা হচ্ছে। অর্থাৎ এখানে কোনো মানুষের মাথা পিছু কিন্তু রাজস্ব ধার্য হচ্ছে না। একটা গ্রামের অধীনে যত জমি আছে সেই জমির উপরে একসাথে একবারে কিন্তু রাজস্ব ধার্য করা হচ্ছে এই মহলওয়ারি বন্দোবস্তের ভিতর দিয়ে। এবং সেখানে রাজস্বটা কিভাবে দেওয়া হবে না, এই সমস্ত গ্রামের রাজস্ব আদায় করবেন গ্রাম প্রধান, এবং গ্রাম প্রধান এই গ্রামবাসীর তরফ থেকে সেই রাজস্ব জমা দেবেন সরকারি কোষাগারে। তো এইভাবে চালু হয় মহল ওয়ারি বন্দোবস্ত। এরপরে দেখো যে এখানে রমেশচন্দ্র দত্ত বলছেন যে এই ব্যবস্থায় ধন সঞ্চয় করা বা আর্থিক উন্নতি এগুলো কোনোটাই সম্ভব ছিল না, কারণ এই ব্যবস্থাটা এমন ভাবে করা হয় যে মানুষের হাতে অতিরিক্ত টাকা থাকবে না। দেখো এখানে পটভূমি তো বললাম, প্রথমে চিরস্থায়ী বন্দোবস্ত বারাণসীতে চালু করা হয়, পরে কোম্পানির ডিরেক্টররা তাদের সুপারিশ অনুযায়ী মিস্টার টাকা এবং মিস্টার কক্সের সুপারিশ অনুযায়ী হল্ট ম্যাকেঞ্জি 1822-এ এই উত্তর পশ্চিম গাঙ্গেয় উপত্যকায় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে চালু করা হয় মহল ওয়ারি বন্দোবস্ত। এর শর্তাবলীটা কি? শর্তাবলী হচ্ছে প্রথমে গ্রামের জমিকে জরিপ করা হবে, জরিপ অর্থাৎ মাপযোগ করা হবে, এবং মাপযোগের পর তার উৎপাদিকা শক্তি অনুযায়ী যে জমিতে যেমন উৎপাদন হবে ঠিক তার উপরে বেশ করে রাজস্ব নির্ধারণ করা হবে, এবং এই রাজস্ব গ্রামবাসী মিলিতভাবে দেবে। কোনো একজনের যদি রাজস্ব কম না দেয় তাহলে কিন্তু সেই রাজস্ব গ্রামের অন্যান্য মানুষদের সবাই মিলিয়ে সেই রাজস্বকে পূরণ করতে হবে। অর্থাৎ গ্রামবাসী সবাই সমবেতভাবে রাজস্ব দেবেন, একজন মাথা পিছু নয়। এইভাবে গ্রাম প্রধান গ্রামের রাজস্ব আদায় করে সরকারের কাছে জমা দেবেন, এবং জমির উৎপাদিকা শক্তি অনুযায়ী এই রাজস্বটি নির্ধারিত হচ্ছে।
এবং এই ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। রায়তওয়ারি ব্যবস্থায় যেমন কোনো মিডল ম্যান নেই, এখানেও তাই কিন্তু সরকার এবং গ্রামের মাঝখানে কোনো কিন্তু মিডল ম্যান বা মধ্যস্বত্বভোগী নেই। এবং 20-30 বছর অন্তর এই রাজস্ব আবার পরিবর্তন করা হবে বলে ঠিক করা হয়। এখন এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে ভবিষ্যতে যাতে ইংরেজ কোম্পানি আবার রাজস্ব বাড়াতে পারে তার জন্য এই মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়। এছাড়া সরকার চায়নি যে এই কৃষক এবং সরকারের মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকুক বা কোনো জমিদার, কোনো ইজারাদার থাকুক, এটা কিন্তু সরকার চায়নি। কারণ চিরস্থায়ী বন্দোবস্ত বাংলাদেশে প্রবর্তন করে ইংরেজরা অনেক শিক্ষা পেয়েছে, তাই তারা চেয়েছিল যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, এদেরকে উচ্ছেদ করতে হবে। তাই সরাসরি গ্রামের সাথে, অর্থাৎ গ্রামের কৃষকদের সাথে একটা ভূমি বন্দোবস্ত করা হচ্ছে। এর ত্রুটি ছিল, পরের পয়েন্ট ত্রুটি বলতে দেখো, এখানে জমির মালিকানা কিন্তু দেওয়া হচ্ছে না কৃষকদের, এটা একটা প্রধান ত্রুটি। এবং এখানে রাজস্ব এতটাই বেশি ছিল যে তা দিতে গিয়ে কৃষকদের জীবনযাত্রা, স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া গ্রাম প্রধান যিনি রাজস্বটা আদায় করছেন গ্রামের তরফ থেকে, তিনি স্বজন পোষণ করছেন, অর্থাৎ তার পরিবারের লোকজনদের কিন্তু অল্প হয়তো রাজস্ব দিতে হচ্ছে বা নাও দিতে হতে পারে। এছাড়া তিনি দুর্নীতির আশ্রয় নিচ্ছেন বিভিন্নভাবে এই রাজস্ব আদায় করার ক্ষেত্রে। তাই লর্ড বেন্টিং পরবর্তী 1835 সালে লর্ড বেন্টিং যখন গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন, তখন এই ব্যবস্থাকে তিনি আরো বেশি করে ঢেলে সাজান, নতুন করে এই ব্যবস্থাকে তিনি প্রয়োগ করেন। এবং লর্ড বার্ড বলে একজন ইংরেজ কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয় এই রায়তওয়ারি, মহলওয়ারি বন্দোবস্তকে আরো সুন্দর করে, আরো বেটার ভাবে ঢেলে সাজানো। এই দায়িত্ব দিয়েছিলেন উইলিয়াম বেন্টিং, গভর্নর। তাই রমেশচন্দ্র দত্ত একটা কথা বলেছেন, ভারতীয় জাতীয়তাবাদী অর্থনীতিবিদ, বলছেন যে এই ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা ভেঙে পড়ে। তো এই ছিল মহলওয়ারি বন্দোবস্ত, যেখানে একটা গ্রামের সাথে বা একটা মহলের সাথে ইংরেজরা জমি বন্দোবস্ত করছেন। গ্রামের সবাই মিলে সমবেতভাবে রাজস্ব দেবেন, সেই রাজস্ব আদায় করবে গ্রাম প্রধান, সে গ্রাম প্রধান রাজস্বটা আদায় করে সরকারের কাছে সেটাকে জমা দেবে। 20 থেকে 30 বছর অন্তর এই জমির রাজস্ব বাড়ানোর কথা বলা হয় এবং এখানে জমির উৎপাদিকা শক্তি অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা হয়েছিল। তবে দুর্নীতি বা ত্রুটি কিছুটা ছিল। এই যারা রাজস্ব আদায়কারী, বিশেষ করে যে গ্রাম প্রধান, তিনি দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, এবং রাজস্ব অনেক কঠোর ছিল, মানে রাজস্বের পরিমাণটা অনেক বেশি ছিল। এই সব কারণে এই ব্যবস্থা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তবে একটা অভিনব পদ্ধতি ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরো একটা পদ্ধতি কিন্তু পাঞ্জাব অঞ্চলে চালু করেছিল ইংরেজরা, তার নাম হচ্ছে ভাইয়াচারি। তা সেই প্রশ্নটি তোমাদের এখানে ইম্পর্টেন্ট নয়। মূলত 3টি পদ্ধতি তারা করে, একটা চিরস্থায়ী, একটা রায়তওয়ারি, একটা মহলওয়ারি। তা তোমাদের রায়তওয়ারি, মহলওয়ারি দুটি খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমি মহলওয়ারির উপরে একটা ভিডিও ক্লাস নিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নিও। মহলওয়ারি আর রায়তওয়ারি দুটো একসাথে পরীক্ষা আসতে পারে, দুটো আলাদা করে আসার চান্সই বেশি, যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। তাই তোমরা দুটোই আলাদা আলাদা করে পড়বে এবং এই দুটোর মধ্যে একটা তোমরা পরীক্ষা কমন পাবে। তাই এই যে প্রশ্নটা মহলওয়ারি বন্দোবস্ত 5 নম্বরের, অর্থাৎ 250 ওয়ার্ডের, এর উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। মহলওয়ারি বন্দোবস্ত, দা মহলওয়ারি সেটেলমেন্ট। তোমরা এখানে প্রথমে উদ্দেশ্য বলে একটা পয়েন্ট করবে, যে কেন, কোন উদ্দেশ্যে সরকার এই মহলওয়ারি বন্দোবস্ত চালু করছে। তারপরে মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য বলে একটি পয়েন্ট করে এখানে বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে 1-2 করে। এখানে দেখো দুটি, মোট 4টি বৈশিষ্ট্য আছে, সেখানে এখানে 1 আর 2। 1 নম্বর বৈশিষ্ট্যটা এতটা এবং শেষে 2 নম্বর বৈশিষ্ট্য এখানে শুরু হচ্ছে। এখানে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, অর্থাৎ 5টি বৈশিষ্ট্য আছে। এরপরে সূচনা, অর্থাৎ এই মহলওয়ারি বন্দোবস্ত কবে সূচনা হচ্ছে? 1819-এর হোল্ট ম্যাকেঞ্জি এটা চালু করেছেন 1822 সালে 7ম আইনের মাধ্যমে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। এর পরবর্তীকালে দেখো এরিক স্টোকসের কথা এখানে তুলতে হবে, উইলিয়াম বেন্টিং, এইসব নামগুলো তোমরা আন্ডারলাইন করবে অবশ্যই। এরিক স্টোকস, উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে পরবর্তীকালে জোনাথন থমাসন এবং রবার্ট বার্ড, এনারা এই ব্যবস্থাকে আরও বেশি কার্যকরী করে প্রয়োগ করছেন। তোমরা এটা দেখে দেখে লিখে নেবে। এরপরে দেখো শেষ পয়েন্ট আছে ত্রুটি। এই ব্যবস্থার অনেকগুলো ত্রুটি দেখা যায়, ত্রুটিগুলি এখানে কিন্তু নাম্বার করে করে লেখা আছে, 1, 2, 3 এবং এখানে 4 আছে। 5, পরের পেজে 5 নম্বরও একটা কিন্তু ত্রুটি এখানে তুলে ধরা হয়েছে। রমেশচন্দ্র দত্ত এখানে এই যে ধন সঞ্চয় সম্ভব ছিল না বলে এখানে উল্লেখ করেছেন, অতিরিক্ত কঠোরতার ফলে এই ব্যবস্থা ভেঙে পড়ে। তোমরা এই পর্যন্ত কিন্তু এর অ্যান্সারটা লিখবে। তো এই ছিল মহলওয়ারি বন্দোবস্ত, তার উত্তর। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।